বিএনপির নেতৃবৃন্দ অনেকেই আওয়ামী লীগের যে নির্বাচনে অংশগ্রহণ এবং আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে যে বক্তব্য দিচ্ছেন তা বর্তমানে যারা ক্ষমতায় রয়েছেন সমন্বয়ক তাদের অনেকেরই পছন্দ হচ্ছে না। বিশেষ করে এ সকল সমন্বয়কদের পেছনে দেশ এবং বিদেশের যে সকল লেখক, সাহিত্যিক, সাংবাদিক, তারপর ইউটিউবার, ফেসবুকার যারা ইনফ্লুয়েন্স করেছেন, তারাও এই বিএনপির যে অবস্থান আওয়ামী লীগ সম্পর্কে এটি পছন্দ হচ্ছে না। তাদের সকলেরই অভিমত যে সমন্বয়করা যেভাবে চাচ্ছে একইভাবে বিএনপির জোর গলায় বলা উচিত আওয়ামী লীগ একটা মন্দ দল, এই দলটিকে নিষিদ্ধ করা হোক। ২ নম্বর হলো যে এই দলের যারা নেতাকর্মী রয়েছে তাদেরকে দেশ ছাড়া করা হোক এবং বাংলাদেশ হবে আওয়ামী লীগ মুক্ত, শেখ পরিবার মুক্ত এবং শেখ মুজিব মুক্ত। কিন্তু বিএনপি যেটা করছে সেটা কেন করছে এই বিষয়ে আমি বলবো, এবং তার আগে বলে নেই যে বিএনপি যে কাজটি করেছে এই কাজটি কিন্তু আসলে প্রথম দিকে জামাত চেষ্টা করেছিল, কিন্তু জামাতের যে পরিধি বা জামাতের যে গণভিত্তি এটা বিএনপির মতো এতটা বিস্তৃত নয়, শক্তিশালী নয়। জামাত আমির যে আওয়ামী লীগের বিরুদ্ধে সাধারণ ক্ষমা ঘোষণা করেছিলেন, এই সাধারণ ক্ষমাটাকে তারা রাখতে পারেননি, ফলে তারা খামোশ হয়ে গিয়েছেন। সমালোচনাকারীদের ভয়ে তারা আর এখন আওয়ামী লীগ নিয়ে কোনো কথাবার্তা বলছেন না এবং অতি সম্প্রতি শুধুমাত্র ইঙ্গিতে এটি কথা বলার চেষ্টা করেছেন জামাতের আমির যে এসব বারবার শুধু ফ্যাসিস্ট ফ্যাসিস্ট যে গালাগালি এইগুলো ভালো না, রাজনীতি করার অধিকার সবারই রয়েছে, এরকম আকার ইঙ্গিতে যে কথাগুলো বলার চেষ্টা করেছেন সেটাকে নিয়েও কিন্তু প্রচুর সমালোচনা হচ্ছে। এখন যারা টকবগে রক্ত নিয়ে বিপ্লব করেছেন তরুণ বন্ধুরা, তারা কেন এই জামাতের এই বক্তব্য কিংবা বিএনপির এই বক্তব্য সমর্থন করছেন না এটি তারা স্পষ্ট করে বলার চেষ্টা করছেন এবং তাদের একটা একেবারে বলতে গেলে জিহাদি মনোভাব যে যাদের বিরুদ্ধে লড়াই করেছি, যাদের বিরুদ্ধে রক্ত দিয়েছি তাদের সঙ্গে তো রাজনীতি হতে পারে না। এটি হলো প্রথম কথা। দ্বিতীয় কথা হলো যে জামাত এবং আওয়ামী লীগ যাই করুক না, বিএনপি আওয়ামী লীগ যাই করুক না কেন, তাদের স্বপ্ন যেহেতু তারা একটা বিজয় লাভ করেছে, ফলে এই বিজয়ের সুফল তারা যে কোনো মূল্যে ভোগ করবেন, ফলে এই চাপটাটা এখানে থাকুক। দ্বিতীয় যে অংশটি সেটি হলো বিএনপি বা জামাত, তারা কেন আওয়ামী লীগকে রাজনীতির মাঠে যাচ্ছে। এত বড় বিপ্লবের পরেও কোনো রক্তারক্তি হয়নি এবং আওয়ামী লীগের কোনো লোককে গণপিটুনি দিয়ে মেরে ফেলা হয়নি, একটা লোককে ক্রস ফায়ার দেওয়া হয়নি, বেয়োনেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে কারো চোখ উঠিয়ে ফেলা হয়নি, অনেককে পালানোর সুযোগ দেওয়া হয়েছে, অনেকে পালিয়ে গিয়েছেন এবং অনেকে প্রায় ৮০০ জনের মতো শীর্ষ আওয়ামী লীগের নেতা কর্মী আমলা কামলাদেরকে নিরাপত্তা দেওয়া হয়েছে। এটা হলো বাস্তবতা। এবং আওয়ামী লীগের সেই 35% যারা লোকজন রয়েছেন তারা এখন এই জনপদে এখনো সুস্থ অবস্থায় আছেন, হয়তো হাক ডাক দিতে পারছেন না, জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলতে পারছেন না, কিন্তু তারা কিন্তু টিকে আছেন। তো এই টিকে থাকার কারণটা কি, এটার যে পলিটিক্যাল গুরুত্ব এটা কিন্তু বিএনপির পক্ষে বা জামাতের পক্ষে বোঝা সম্ভব, তরুণদের পক্ষে বোঝা সম্ভব নয়। তো যেটা বলছিলাম যে আওয়ামী লীগের এখনকার অবস্থার চেয়ে আরো ১০০ গুণ বা ১০০০ গুণ অবস্থা সৃষ্টি হয়েছিল ৭৫-এর ১৫ই আগস্টের পর। আওয়ামী লীগ যে ভুল করেছে, জামাতকে রাজনীতির বাইরে রাখার চেষ্টা করেছে, বিএনপিকে নির্বিষ করার চেষ্টা করেছে এবং তিনটি নির্বাচন এই বিএনপি এবং জামাত ছাড়া করে এই যে দলটি যারা আমেরিকার একেবারে ব্ল্যাঙ্ক চেক নিয়ে রাজনীতি করেছে ১৪ থেকে একেবারে ২৪ পর্যন্ত, বাইরে আমেরিকার যত চরিত্র দেখেন সেগুলো হলো জাস্ট কূটনৈতিক ডিপ্লোম্যাটিক যাকে বলা হয় কৌশল, কিন্তু তলে তলে তারা সবাই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে। তো সেই আওয়ামী লীগকে সহযোগিতা করেছে, তারপরে শেষে ভারত যাকে বলা হয় একেবারে যাকে বলা হয় উদগ্র এবং উলঙ্গ, এই দুটো যাকে বলে সিমটম ব্যবহার করে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার, ক্ষমতা নেওয়ার জন্য যত রকম ছল বল কৌশল করেছে। এরপর আমাদের দেশের মিলিটারি বলেন, জুডিশিয়ারি বলেন, পুলিশ, আমলা কামলা, এর মধ্যে আসলে নৌকা এবং জয় বাংলা ছাড়া কিচ্ছু ছিল না। কিন্তু এত কিছুর পরেও যাকে বলা হয় তারা কেন টিকতে পারল না, তারা কেন অলিগারের কবলে পড়লো, তারা কেন এই চোর চুট্টা বদমাইশদের খপ্পরে পড়লো এবং দেশের এই যে ১৬ লক্ষ কোটি টাকা যে পাচার হয়ে গেল এই দায়বদ্ধতার মধ্যে কেন আওয়ামী লীগ পড়লো, এই জিনিসটা কিন্তু বিএনপি অনুধাবন করতে পারছে।
এবং জামাতও অনুধাবন করতে পারছে। এই জন্য কি হচ্ছে, তারা যেহেতু গণতান্ত্রিক চিন্তা করছে, বিপ্লবী চিন্তা করছে না, তারা গণতান্ত্রিক চিন্তা করছে, তারা ইলেকশন চিন্তা করছে, তারা সংসদীয় গণতন্ত্রের কথা চিন্তা করছে, এবং সেই চিন্তা করার ক্ষেত্রে আওয়ামী লীগের মতো একটা বিপুল যাকে বলা হয় সংখ্যাগরিষ্ঠ দল, বিশাল সংখ্যাগরিষ্ঠ দল, তাদেরকে বিএনপি এবং জামাত পলিটিক্যালি মোকাবেলা করতে চাচ্ছে, কিন্তু তারা বুলেট দিয়ে বা অন্য কোনো কিছু দিয়ে মোকাবেলা করতে চাচ্ছে না। এজন্য তারা কৌশলে তরুণদেরকে আঘাত না করে, বিপ্লবের আদর্শকে বিচ্যুত না করে, তারা আওয়ামী লীগকে রিঙে আনতে চাচ্ছে। আওয়ামী লীগের তারা সংস্কার চাচ্ছে, আওয়ামী লীগের তারা বিচার চাচ্ছে, শেখ পরিবারে যে সকল লোক পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে বিএনপি জামাত সবাই প্রচারণা করছে, শেখ হাসিনার বিচার চাচ্ছে, সবকিছুই করছে। কিন্তু কোনো অবস্থাতেই সংগঠন নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, এই জিনিসটা বিএনপি বা জামাত কেউ চাচ্ছে না, এবং এর ছিল না। আবার 2009 সনে যে নির্বাচন হয়েছে, ভারত কিন্তু এটা একটা সাজানো নির্বাচন 2009 সনে, এটা আমরা এখন বলছি, বিএনপি সবসময় বলছে। তো সেখানে সবাই চেয়েছে যে ঠিক আছে 200 সিট থাকুক আওয়ামী লীগের, 100 সিট বিএনপির থাকুক, বা 150 160 সিট থাকুক, 2009-এর কথা বলছি, সেটা হোক। কিন্তু বাস্তবে গিয়ে দেখা গেল যে ওই যারা অতি উৎসাহী মাঠে, যাদেরকে সিল পিঠানোর দায়িত্ব, রেজাল্ট তৈরি করার দায়িত্ব দেওয়া হয়েছিল, তারা পুরোটাই আওয়ামী লীগের ঘরে ভরে দিয়েছে। ফলে শেখ হাসিনা যখন প্রথম সংসদীয় কমিটির বৈঠকে দেখলেন যে প্রায় মহিলা এমপি সহ তার দলের অলমোস্ট প্রায় 277 বা 270-এর মতো তার এমপি, তিনি নিজে মাথায় হাত দিলেন যে এও কি সম্ভব, আমি তো এটা চাইনি, আমি নিজের সাক্ষী সেই কথার। আবার 2014 সনে তিনি কিন্তু খুব ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলেন, এবং তিনি নির্বাচনের ঠিক আগের মতোই 15 ফেব্রুয়ারির যে বিএনপি নির্বাচন, সেই নির্বাচনের মতোই তিনি আরেকটা তড়িঘড়ি করে নির্বাচন দেওয়ার ব্যাপার দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। কিন্তু আফটার 2 মান্থস, 3 মান্থস, 4 মান্থস, এই যে আমলাতন্ত্র তাকে বুঝিয়েছে যে দরকার নেই। ফলে এই জিনিসটি প্রলম্বিত করে করে 2018 সনে যে ঘটনা ঘটেছে, বা 2024 সনে তিনি আসলে এইভাবে চাননি, কিন্তু পুরো সিস্টেমটাকে সেই জায়গাতে নিয়ে গেছে, পতনের দিকে নিয়ে গেছে। তো এরকম হয় কি, এখন যেমন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আছেন, তিনি ইচ্ছা করলে এখান থেকে বেরোতে পারবেন না, তিনি ইচ্ছা করলে পদত্যাগ করতে পারবেন না, তিনি ইচ্ছা করলে দেশ ছেড়ে চলে যেতে পারবেন না, এটা ওয়ান ওয়ে ট্রাফিক। তো বিএনপি এই যে রাজনীতির যে মেরুকরণ, রাজনীতির যে পরিণতি, ইভেন জামাত রাজনীতির মেরুকরণ পরিণতি তারা বুঝে, এবং বোঝার জন্যই তারা সময় নিয়ে, ধৈর্য নিয়ে একটি রাজনৈতিক কালচার করে, সংস্কৃতি তৈরি করে, সমাজটাকে কুল করে তারা একটা নির্বাচনে, ইনক্লুসিভ নির্বাচনে তারা যেতে চাচ্ছে। আদারওয়াইজ এই যে এখন দেখুন ওয়েস্ট, মানে পশ্চিমা দেশগুলো, যারা ইউনূসের নামে পাগল ছিল, এই তারা ওই দিন 3 মাসের মধ্যে এখন তাকে মানবাধিকারের কাহিনী শোনাচ্ছে, তাকে ক্রস ফায়ারের মানে কেন হচ্ছে, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কেন হচ্ছে, মব জাস্টিস কেন হচ্ছে, ছাত্রলীগ কেন নিষিদ্ধ হলো, এই সমস্ত বিষয়গুলো জিজ্ঞাসা করছে। তো ইউনূস সাহেবের যদি এই অবস্থা হয়, তারেক রহমান সাহেবের অবস্থা, মির্জা ফখরুল সাহেবের অবস্থা আরো কত খারাপ হতে পারে যদি তারা এই যে তরুণদের কথা মতো গিয়ে একতরফা নির্বাচনে যায়।